Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. গত ক্লাসে আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করেছিলাম, বা আরো যে বিষয়গুলো এখানে দেখা যাচ্ছে যে 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস। একটা ভার্ব থেকে আমরা কিভাবে ভার্ব পরিবর্তন করে করে, বা আমরা টেন্স, মডাল, সেমি মডাল, এই বিষয়গুলো নিয়ে একটা ভার্ব দিয়ে আমরা 30টা বাক্য তৈরি করা দেখেছিলাম। বি ভার্বের ব্যবহার দেখেছিলাম স্পোকেন ইংলিশে। বি ভার্বের ব্যবহার কতটা গুরুত্ব, তো এই বিষয়গুলো থাকবে আজকে। এবং এই যে বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, দেখেন ভার্ব যখন শিখতে হয় তখন ভার্ব রিলেটেড যত আমাদের লেকচার শিট রয়েছে সবগুলো আমি দেখাবো। তো এই বি ভার্ব যেমন দেখেছিলাম, বি ভার্ব, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো আমরা দেখব। তো এই বি ভার্ব রিলেটেড একটা ভার্ব থাকে হচ্ছে কোয়াজেটিভ ভার্ব। কোয়াজেটিভ ভার্বটাও কিন্তু আমরা আজ খুব ভালোভাবে খেয়াল করব, কোয়াজেটিভ ভার্ব। তো এইটা একটু দেখানোর পর আমি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব। সবাই একটু প্রস্তুত থাকবেন, তখন রেইজ হ্যান্ড প্রেস করবেন। আর এখন আমরা একটু কোয়াজেটিভ ভার্বটা দেখে আসব। দেখেন, বলা হচ্ছে কোয়াজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। সিনেমাতে দেখো, যেমন দেখবেন পরিচালক থাকে, একটা সিনেমা বানাতে গেলে, একটা মুভি তৈরি করতে গেলে তার যেমন প্রযোজক থাকে, পরিচালক, এখানেও কিন্তু কিছু কাজ, কিছু কথা সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়, তখন সেই বাক্যগুলিকে কোয়াজেটিভ ভার্ব বলে। আমরা প্রতিদিন কিছু কাজ নিজে সম্পূর্ণ করে থাকি, আবার এমন কিছু কাজ আছে যা অন্যকে দিয়ে করাই। এই অন্যকে দিয়ে যে করানো কাজগুলো, এগুলোকে মূলত কোয়াজেটিভ ভার্ব বলে। কোয়াজ শব্দ থেকে মূলত কোয়াজেটিভ শব্দের উৎপত্তি, যে ভার্বগুলো কোনো কাজ কাউকে দিয়ে সম্পূর্ণ করায় বা করাতে সাহায্য করে তাকে কোয়াজেটিভ ভার্ব বলে। অন্য কথায়, যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে, যে বলছে যে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে কোয়াজেটিভ ভার্ব বলে। কেমন? যেমন একটা বাক্য বললাম, মা শিশুকে চাঁদ দেখায়। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে মা। তো মা নিজে চাঁদ না দেখে মা শিশুকে দেখাচ্ছে। সন্তানকে কোলে নিয়ে মা বলছে যে, বাবু দেখো আকাশে চাঁদ উঠেছে। এখানে মা কিন্তু চাঁদের দিকে তাকাচ্ছে না, মা শিশুকে দেখাচ্ছে। তো সাবজেক্ট, এই যে বলছে যে সাবজেক্ট যখন অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে কজেটিভ ভার্ব বলে। কজেটিভ ভার্ব হচ্ছে দুই ধরনের। দেখেন, কজেটিভ ভার্বটা আমি একটু শুরু করে, আমি গত ক্লাসের যে পড়াটা দিয়েছিলাম বিভিন্ন বাক্য তৈরি করা বা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস, সেইগুলাতে আমি ফিরে যাব। সবাই আমার জন্য একটু প্রস্তুত থাকবেন। যারা যারা কথা বলতে চান একটু কাইন্ডলি রেইজ হ্যান্ড প্রেস করবেন, আমি কথা বলার সুযোগ করে দিব। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আচ্ছা, আজকের ক্লাসটা খুব একটা গুরুত্বপূর্ণ ক্লাস। কোয়াজিটিভ ভার্ব না পারলে আমরা অনেক বাক্য কিন্তু বলতে পারি না। দেখেন, এই জায়গায় আমরা একটু যদি পড়ি, মন দিয়ে পড়বেন সবাই। বলছে যে একবার পরীক্ষায় এক শিক্ষার্থীকে বলা হয়েছিল যে, আমি তোমাকে খাওয়াই। এখন এই শিক্ষার্থী কোয়াজিটিভ ভার্ব সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আমি তোমাকে ভাত খাওয়াই, আমি তোমাকে খাওয়াই, এর ইংরেজি অনুবাদ সে লিখেছিল কি, ওই শিক্ষার্থী লিখেছিল আই ইট ইউ। এইটার বাংলা অর্থ দাঁড়াবে আমি তোমাকে খাই। তো দেখেন, পজিটিভ ভার্ব না পারলে কতটা সমস্যায় পড়তে হয়। আমি তোমাকে খাওয়াই, আর বাংলা বলছে যে আমি তোমাকে খাই। আই ইট ইউ এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে খাই। তো এই দুইটা বিষয় কিন্তু সম্পূর্ণ দুই রকম। আমি তোমাকে খাওয়াই আর আমি তোমাকে খাই, কত একটা খারাপ শব্দ না, যে আমি তোমাকে খেয়ে ফেলি, আমি তোমাকে খাই, এটা কি কখনো সম্ভব? সম্ভব না। তো এই জায়গাটা আমাদেরকে এই কজেটিভ ভার্বের মাধ্যমে শিখতে হবে। তো কজেটিভ ভার্বটা হচ্ছে মূলত দুই প্রকার। একটা হচ্ছে আসল ধরনের কজেটিভ, কোয়াজেটিভ ইন রিয়েল মুড। আরেকটা হচ্ছে কোয়াজেটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। হ্যাঁ, একটু খেয়াল করবেন। ইংরেজিতে এমন অনেক ভার্ব আছে যা কোয়াজেটিভ ভার্ব রূপেই ব্যবহৃত হয়। সেই ভার্বগুলো নিচেই দেওয়া হলো। যেগুলা ডিরেক্ট রিয়েল মুডে থাকে, রিয়েল কোয়াজেটিভ, সেগুলা কি? যেমন বলছে
সি মানে হচ্ছে নিজে দেখা, আই সি, আমি দেখি, এটা হচ্ছে সিম্পল ভার্ব। লার্ন মানে শেখা, নো মানে জানা, ইট মানে খাওয়া, ইট মানে কি হবে, খাওয়া। কিন্তু এই ভার্বগুলোকে যখন আমি পজিটিভ করব তখন কি হবে, সি মানে দেখা, আর কাউকে দেখানো তখন হবে শো, শো মানে হচ্ছে দেখানো, সি থেকে কি আসবে বলেন, শো। লার্ন মানে শেখা, এখান থেকে আসবে টিস, টিস মানে অন্যকে শেখানো। নো মানে হচ্ছে জানা, ইনফর্ম মানে হচ্ছে অন্যকে জানানো। কি হবে, ইনফর্ম শব্দের অর্থ অন্যকে জানানো। এখন কিছু কিছু শব্দ রয়েছে যে ভার্বগুলোতে বা যে ওয়ার্ডগুলার সরাসরি কোনো পজিটিভ তৈরি নেই, তাদেরকে কোনো পজিটিভ খুঁজে পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনাকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড, অ্যাসিস্ট্যান্ট মানে হচ্ছে সহকারী, তাদেরকে সহকারী কোনো ওয়ার্ডের মাধ্যমে পজিটিভ তৈরি করতে হয়। যেমন আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, কিন্তু কাউকে বোঝানো, অন্যকে বোঝানো, সেক্ষেত্রে আপনাকে এখানে এই আন্ডারস্ট্যান্ড ভার্বের, যেমন সি মানে দেখা, শো মানে দেখানো, এই সি ভার্বের ডিরেক্ট পজিটিভ পাওয়া যায়, এই আন্ডারস্ট্যান্ড ভার্বের ডিরেক্ট পজিটিভ হয় না। সেক্ষেত্রে আপনাকে এখানে মেক শব্দটা নিয়ে আসতে হবে। মেক আন্ডারস্ট্যান্ড, কি করতে হবে, মেক আন্ডারস্ট্যান্ড, অন্যকে বুঝানো। তো যেখানে পজিটিভ পাওয়া যায় না, ডিরেক্ট পজিটিভ থাকে না, সেখানে এই শব্দগুলো, এই ভার্বগুলো ব্যবহার করে পজিটিভ করতে হয়। মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, লেট, হেল্প, গেট, হ্যাভ, এর সাহায্যে তাদেরকে পজিটিভ করা হয়। এই সকল ভার্বগুলোকে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড বলা হয়। কি বলা হয়, পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। দেখেন, মেক, এই বাক্যগুলো একটু, এই ওয়ার্ডগুলো একটু মনে রাখবো আমরা, তাহলে আমাদের পজিটিভ করতে সুবিধা হবে। মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে মনে মনে, স্যার কোন জায়গায় কোনটা ব্যবহার করব? এর ব্যবহারগুলো আমরা নিচের দিকে খুব ভালোভাবে দেখতে পারবো। মেক কোথায় হবে, লেট কোথায় হবে, হেল্প কোথায় হবে, গেট কোথায় হবে, হ্যাভ কোথায় হবে। তো দেখেন, এখানে এইগুলো আমরা দেখব। পজিটিভ রূপে মেক, মেকের ব্যবহার, মেক কোথায় বসে, যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করিয়ে, এই যে কি বলছে দেখেন, জোর করিয়ে বা ফোর্স করিয়ে করিয়ে নেয়, এমন ক্ষেত্রে পজিটিভ ভার্বের মেক ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়, মেক ব্যবহার করতে হয়। সাবজেক্ট অবজেক্টকে দিয়ে জোর করিয়ে করিয়ে নিবে। যেমন দেখেন, টু টেক অ্যান অ্যাকশন ক্রিয়েটিং ফোর্স, অর্থাৎ ফোর্সের মাধ্যমে, ফোর্স মানে বল প্রয়োগের মাধ্যমে জোর করিয়ে করিয়ে নিবে। বলছে ডাক্তার রোগীটিকে ঔষধ নিতে জোর করেছিল। অনেকে দেখবেন ইনজেকশন নিতে ভয় পায়, তো ডাক্তার কি করেছিল, রোগীকে জোরপূর্বক বল প্রয়োগ করে ঔষধ মানে ইনজেকশনটি নিতে বাধ্য করেছিল। এখানে ইনজেকশন হচ্ছে এক প্রকার মেডিসিন, বলা হচ্ছে দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট। এই মেড কেন হলো, বাক্যটা যেহেতু পাস্ট টেন্সের ভিতরে পড়ে গেছে, তাই মেক থেকে মেড করেছি। দ্য ডক্টর মেড দ্য পেশেন্ট, ডাক্তার রোগীটিকে বাধ্য করেছিল কি করতে, টেক দ্য মেডিসিন, ঔষধ নিতে। শিক্ষক আমাদের কঠোর পরিশ্রম করতে জোর দেয় বা জোর করেছিল। আমি যন্ত্রটি দিয়ে কাজ করিয়েছিলাম, সে গাছটিকে সহজেই বাড়তে দেয় না। অর্থাৎ এখানে গাছের উপরে বল প্রয়োগ করা হয়। তাই মনে রাখবেন, মেঘ কোথায় বসে, যখন একজন ব্যক্তি কোনো কিছু সরাসরি করে না, অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করিয়ে করিয়ে নেয়, সেক্ষেত্রে পজিটিভ ভার্ব হিসাবে মেক আসবে। কি আসবে, মেক। এক একটা করে ক্লিয়ার করবেন, খুব ভালোভাবে জানতে পারবেন কোথায় কোথায় মেক হচ্ছে, কোথায় গেট হবে, কোথায় লেট হবে, কোথায় হ্যাভ হবে, আমরা এগুলো এখন জানতে পারবো। তো মেকের ব্যবহার জানলাম, যেখানে জোর প্রয়োগ করে কোনো কিছু করা হয় সাবজেক্টকে দিয়ে। এরপর দেখেন, পজিটিভ ভার্ব রূপে গেট এর ব্যবহার। এগুলো আপনারা একটু ছোট্ট ছোট্ট করে নোট করেও রাখতে পারেন, ক্লাসের রেকর্ডতে অবশ্যই পাবেন। পজিটিভ ভার্ব রূপে গেট এর ব্যবহার। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে কোনো কিছু মানিয়ে বুঝিয়ে কোনো কাজ করিয়ে নেয়। গেট কিছুটা কম জোর প্রয়োগ করে কাউকে মানিয়ে বুঝিয়ে
কোনো কাজ করিয়ে নেয়। একটু কম জোর প্রয়োগ করা হলে গেট ব্যবহার করতে হবে। তবে প্রয়োজন বোধে অর্থ বুঝে গেট ও মেক একে অপরের জায়গায় বসতে পারে। গেট দেখেন এখানে বলছে যে সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস ইনফিনিটিভ। এই যে দেখেন বলছে আমি কোনো একজন কর্তৃক আমার কাপড় পরিষ্কার করাই। আই গেট মাই ক্লথ ওয়াশড বাই সামন। আমি কারো দ্বারা আমার কাপড় পরিষ্কার করাই। আই গেট সামন টু ওয়াশ মাই ক্লথ। এই গেটের আরো ব্যবহার হয় লেটস চলো যাই, গেট আওয়ার কার ওয়াশড নাইসলি। আমাদের গাড়িটা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করাই। গাড়িটা নোংরা হয়েছে, গাড়িটাকে পরিষ্কার করাতে হবে, আমি করব না, এটা কাউকে দিয়ে করাবো। অর্থাৎ একটু কম জোর প্রয়োগ করা হলে তখন মেক এর পরিবর্তে গেট ব্যবহার করতে হবে। এরপর হ্যাভ ব্যবহারটা, হ্যাভ ভার্বের ব্যবহার পজিটিভ ভার্ব রূপে কোথায় করব? এই হ্যাভ এর ব্যবহারটাও খুব ইম্পর্টেন্ট। বলা হচ্ছে একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে অন্যকে দিয়ে কাজ করায়, সেক্ষেত্রে কোয়াজেটিভ ভার্বের হ্যাভ এর ব্যবহার করতে হবে। কি বলা হচ্ছে? একজন ব্যক্তি সরাসরি কাজ না করে তুলনামূলক সাধারণ অর্থে কোনো জোর প্রয়োগ করা হবে না, সেক্ষেত্রে হ্যাভ এর ব্যবহার করতে হবে। আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতেন। মাই মাদার, এই হ্যাভ এর পাস্ট ফর্ম চলে আসবে হ্যাড। মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমার মা আমাকে প্রতিদিন দুধ খাওয়াতেন। রিনা রিতাকে দিয়ে মেঝে পরিষ্কার করিয়ে নিয়েছিল। ঘরের ফ্লোরটা রিনা রিতাকে দিয়ে পরিষ্কার করিয়েছিল। তাহলে এখানে হ্যাভ এর পাস্ট ফর্ম হবে হ্যাড। যেহেতু করিয়েছিল, আমি একটা ছন্দ আপনাদেরকে দিয়েছিলাম, লাম লেম ল তাম তেম ত। কি বললাম? লাম লেম ল তাম তেম ত। এগুলা থাকলে কিন্তু পাস্ট ফর্ম হয়, পাস্ট ইনডেফিনিট হয়। যেমন আমি গতকাল বাজারে গিয়েছিলাম, সে গতকাল বাড়ি এসেছিল, আমি ভাত খেয়েছিলাম। এই লাম লেম ল তাম তেম ত এগুলা থাকলে কিন্তু সেখানে ভার্বের ভি টু হয়, যেটাকে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট সিম্পল ফর্ম বলা হচ্ছে। সে তার চুল কাটিয়েছে। দেখেন এই ধরনের বাক্যগুলো আপনারা একটু চিন্তা করে দেখেন তো। এখন আমি যখন দেখাইবো, দেখানোর পর আপনাদের কাছে সহজ মনে হবে, কিন্তু এগুলো করার আগে আপনারা কি পারতেন? আমি আমার চুল কাটিয়েছি, সে তার চুল কাটিয়েছে। তাহলে কি হবে দেখেন, এখানে আমি কি বলেছি? হ্যাভ। তো এই হি এর পরে হ্যাভ হয় না, হি এর পরে হ্যাজ হয়। কি হয়? হি এর পরে হ্যাজ হয়। একটু ভালো করে লক্ষ্য করবেন। সে তার চুল কাটিয়েছে, হি হ্যাজ হিজ হেয়ার কাট। এখানে হি হ্যাভ, আমরা হ্যাভ এর ব্যবহার শিখতেছি, কিন্তু হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এখানে ভার্বটাও সিঙ্গুলার হয়। হি হ্যাজ হিজ হেয়ার। সে তার চুল পায় কি অবস্থায়? কাটা অবস্থায়। আমি সেলুনে গিয়েছি, তাই বলছে যে আমি আমার চুল কাটিয়েছি। আমার চুল আমি সুন্দর করে আরাম করে বসে আছি, আমি 20 মিনিট পর চোখ মেলে দেখলাম আমার চুল কাটা হয়ে গেছে, আমি আমার চুল কাটা অবস্থায় পেয়েছি। তাই বলছে সে তার চুল কাটিয়েছে। হি হ্যাজ হিজ হেয়ার কাট। হি হ্যাজ হিজ হেয়ার কাট। সে তার চুল কাটিয়েছে। আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? উপরের বাক্যগুলোতে কজেটিভ ভার্ব হ্যাভ এর সাধারণ অর্থ প্রকাশে ব্যবহৃত হয়েছে, যে ভার্ব ব্যবহারের মাধ্যমে অবজেক্ট তার কর্ম সাধারণ গতিতে সম্পাদন করা হয়েছে। আচ্ছা, এখন আমরা এই ভার্বগুলোর আরো ব্যবহার নিচের দিকে দেখতে পারবো। কজেটিভ ভার্ব রূপে হেল্প এর ব্যবহার আমরা উপরের দিকে পড়েছিলাম না, যে মেক, হ্যাভ, গেট, কজ, হেল্প। সেই হেল্পের ব্যবহার বলা হচ্ছে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে সাহায্য করার মাধ্যমে কোনো কাজ সম্পূর্ণ করে থাকে, সেক্ষেত্রে পজিটিভ রূপে হেল্পের ব্যবহার করা হয়। কিসের ব্যবহার? হেল্প। এটা কিন্তু একটা অ্যাসিস্ট্যান্ট ভার্ব। বলা হচ্ছে আমার মা আমাকে ব্যবসাটি ভালো করে চালাতে সাহায্য করে। মাই মাদার হেল্পস মি রান মাই বিজনেস ওয়েল। তারপর কি বলছে? দ্য নিউ টিচার হেল্পড দ্য স্টুডেন্টস টু ওভারকাম দ্য প্রবলেম। দ্য নিউ টিচার, নতুন শিক্ষক, হেল্পড দ্য স্টুডেন্টস টু ওভারকাম দ্য প্রবলেম। নতুন শিক্ষকটি ছাত্রদের সমস্যা অতিক্রম করতে সাহায্য করেছিল। তাহলে এখানে পজিটিভ ভার্ব রূপে হেল্পের ব্যবহার দেখলাম। তো এই বাক্যগুলো আমরা শিখতে পারলাম কিনা, আসলে পজিটিভ জানতে পারলাম কিনা, আমরা এখানে আরো দেখব। আমি তাকে দিয়ে কাজ করাই। ট্রান্সলেট দিস সেন্টেন্সেস
বাই ইউজিং কোয়াজেটিভ ভার্ব। আমি তাকে দিয়ে কাজ করাই। আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম। দেখেন এখানে কিন্তু মেক ব্যবহার করা যাবে না, মেকের ভি টু মেড দিতে হবে। শিক্ষক ছাত্রকে দিয়ে লিখিয়ে নিল। আমি তোমাকে ল্যাপটপটি ব্যবহার করতে দিব না। তিনি আমাকে ফোন ব্যবহার করতে দেননি। এই বাক্যগুলো সে পজিটিভ ভার্ব ব্যবহার করে আপনাদেরকে একটু কমপ্লিট করতে হবে। আমরা আরো একটা দেখব পজিটিভ ভার্বের। এই যে পিডিএফটা বলছে যে একবার এক শিক্ষার্থী, তাকে বলা হয়েছিল যে আমি তোমাকে খাওয়াই, আর সে কি লিখে ফেলেছিল? পজিটিভ ভার্ব সম্পর্কে তার কোনো জ্ঞান ছিল না, সে লিখেছিল আই ইট ইউ। এর অর্থ হচ্ছে আমি তোমাকে খাই। তো তাহলে দেখেন কত একটা খারাপ শব্দ, আমি তোমাকে খাই। মানুষ কি কখনো মানুষকে কামড়িয়ে খেতে পারে? পারে না। আগের বাক্যে দেখা যাচ্ছে যে খাওয়ার কাজটা সাবজেক্ট না করে অবজেক্ট করছে, তাই সেক্ষেত্রে ইট দিলে সাবজেক্ট কাজ করা হয়। ওই শিক্ষার্থীর ভার্ব নিয়ে ভুল করার কারণে এই পজিটিভ ভার্ব চিনতে পারেনি। তো আমি একটু আগেই বলেছিলাম যে পজিটিভ ভার্ব হচ্ছে এরা দুই ভাই, একটা হচ্ছে পজিটিভ ভার্ব ইন রিয়েল মুড, আর একটা হচ্ছে পজিটিভ ভার্ব ইন অ্যাসিস্ট্যান্ট মুড। অর্থাৎ কিছু ভার্বের পজিটিভ ফর্ম আছে, যেমন লার্ন মানে হচ্ছে শেখা, এই ভার্বের ডিরেক্ট পজিটিভ রয়েছে টিচ মানে শেখানো। লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। আই লার্ন আমি শিখি, আমি ইংরেজি শেখাই, আই টিচ ইংলিশ। আই টিচ ইংলিশ আমি ইংরেজি শেখাই। আবার পৃথিবীতে শত শত ভার্ব রয়েছে যাদের কোনো কোয়াজেটিভ হয় না। কি হয় না? যাদের কোনো ডিরেক্ট কোয়াজেটিভ হয় না। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? সেক্ষেত্রে এই শব্দগুলো দিয়ে কোয়াজেটিভ তৈরি করতে হবে। কোন শব্দগুলো? গেট, হ্যাভ, লেট, হেল্প, এইগুলো দিয়ে আপনাকে কোয়াজেটিভ করতে হবে। আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে পারা, নিজে বোঝা, আন্ডারস্ট্যান্ড। আর মেক আন্ডারস্ট্যান্ড শব্দের অর্থ হচ্ছে কাউকে বোঝানো, কাউকে বোঝানো। আমি তোমাকে আমি তোমাকে এই বিষয়টা বোঝাবো। আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার। কি বলছে? আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস ম্যাটার, আমি তোমাকে এই বিষয়টা বোঝাবো। কতগুলো ভার্বের পজিটিভ ফর্ম নিচেই দেওয়া হলো। ইট মানে হচ্ছে খাওয়া, ইট মানে হচ্ছে খাওয়া, ফিড মানে হচ্ছে খাওয়ানো, লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো, নো মানে জানা, ইনফর্ম মানে জানানো, রাইজ মানে ওঠা, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো। খুব ভালো করে খেয়াল করবেন, রাইজ মানে ওঠা, রেইজ মানে ওঠানো। সি মানে দেখা, শো মানে দেখানো। সি মানে দেখা, শো মানে দেখানো। রিমেম্বার মানে স্মরণ করা, রিমাইন্ড মানে হচ্ছে কাউকে স্মরণ করিয়ে দেওয়া। তো এখন আমি একটু আগে দেখিয়েছি কোথায় মেক বসাতে হয়, কোথায় হ্যাভ বসাতে হয়, কোথায় গেট, কোথায় লেট, কোথায় হেল্প। এই ব্যবহারগুলোর পাশাপাশি আমি আরো একটা বিষয় আপনাদেরকে একটু দেখাতে চাই। এই ভার্বগুলোর পাশাপাশি আমি একটু, আচ্ছা অনেকেই লিখেছেন স্যার জয়েন হতে পারছি না, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, আপনারা এই লিঙ্কে জয়েন হবেন। আর যারা জয়েন হতে পারছেন না রিয়েলি আমাকে দিনের বেলায় বলবেন, আমি ক্লাস টাইমের বাইরে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো, এই লিঙ্কে আপনারা জয়েন হতে পারবেন। আচ্ছা দেখেন অনেকেরই হয়তো সমস্যা হতে পারে বিভিন্ন কারণে, কোনো মন খারাপ করা যাবে না, এখান থেকে আপনারা জয়েন হতে পারবেন। আচ্ছা তো দেখেন এখানে আমি কি বলছিলাম যে কোয়াজেটিভ ভার্ব, তাই না? তো এই কোয়াজেটিভ ভার্বের আমরা কয়েকটা বিষয় একটু খুব ভালো করে ক্লিয়ার করে দেখতে চাই। কোয়াজেটিভ ভার্ব দেখেন, কোয়াজেটিভ ভার্ব, আচ্ছা একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা কি বলা হচ্ছে? বলা হচ্ছে কোয়াজেটিভ ভার্বের অর্থ হচ্ছে প্রযোজক ক্রিয়া। যারা পজিটিভ ভার্ব সম্পর্কে ভালোভাবে ধারণা না নিতে পারবে তাদের কিন্তু এই সমস্যাটা হবে যে পরীক্ষার্থীকে বলা হয়েছে, শিক্ষার্থীকে বলা হয়েছে আমি তোমাকে খাওয়াই, এটা ট্রান্সলেশন কি হবে? তো সে বলেছে আই ইট ইউ, আমি তোমাকে খাই। অর্থাৎ বলছে যে ভার্বের মাধ্যমে সাবজেক্ট অবজেক্টকে দিয়ে কোনো কাজ করিয়ে নেয় তাকে পজিটিভ ভার্ব বলে। যেমন আমি রনিকে দিয়ে কাজ করাই, আমি আমার নতুন বাড়িটিতে রং করিয়েছি।
তাহলে এই যে রনিকে দিয়ে কাজ করাই, রং করিয়েছি, এই বাক্যটি থেকে কর্তা অর্থাৎ সাবজেক্ট কোনো কাজ করে না, বরং রনি, এই বাক্যে অবজেক্ট কিন্তু রনি, এই রনিকে দিয়ে কাজ করায় অর্থাৎ নিজে কাজ না করে যখন অন্যকে দিয়ে কাজ করায় সেইটি হবে পজিটিভ ভার্ব। আর আমরা জেনেছি উৎস মূলে বা উৎপত্তি অনুসারে, গঠন অনুসারে পজিটিভ ভার্ব দুই প্রকার, একটা হচ্ছে পজিটিভ ইন রিয়েল মুড, আরেকটা হচ্ছে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট মুড। এইখানে অনেকগুলো পজিটিভ ভার্ব আপনারা একত্রে দেখতে পারবেন। ইট মানে খাওয়া, আমি খাই, আই ইট। ফিড মানে খাওয়ানো, আমি খাওয়াই, আই ফিড। দেখেন কত চমৎকার করে এখানে দেওয়া হয়েছে। লার্ন মানে শেখা, আমি শিখি, আই লার্ন। টিচ মানে শেখানো, আমি শিখাই, আই টিচ। নো মানে জানা, আই নো, আমি জানি। ইনফর্ম মানে জানানো, আমি জানাই, আই ইনফর্ম। রিমেম্বার মানে স্মরণ করা, আমি স্মরণ করি, আই রিমেম্বার। রিমাইন্ড মানে স্মরণ করিয়ে দেওয়া, আমি স্মরণ করিয়ে দেই, আই রিমাইন্ড। সি মানে দেখা, আমি দেখি, আই সি। শো মানে দেখানো, আমি দেখাই, আই শো। তাহলে এখানে কিন্তু আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে পজিটিভ ভার্ব, ইংরেজিতে এমন অনেক ভার্ব আছে যা পজিটিভ রূপেই জন্ম থেকে ব্যবহার করা হয়। কি রূপে ব্যবহার করা হয়? পজিটিভ রূপে। ইট মানে খাওয়া, তাহলে খাওয়ানো ইংরেজি কি হবে? ফেড। লার্ন মানে শেখা, শেখানো ইংরেজি কি হবে? টিচ। নো মানে জানা, জানানো ইংরেজি কি হবে? ইনফর্ম। রিমেম্বার মানে স্মরণ করা, স্মরণ করিয়ে দেওয়া কি হবে? রিমাইন্ড। কি হবে? রিমাইন্ড। তাহলে এইবার আমাদেরকে বলছে ইংরেজিতে অনেক সিম্পল ভার্ব আছে যাদের পজিটিভ ফর্ম নেই, সেই সকল সিম্পল ভার্বের, নো পজিটিভ ভার্বের পূর্বে পাঁচটি ভার্ব ব্যবহার করতে হবে। পাঁচটি ভার্ব, মেক, লেট, হেল্প, গেট, হ্যাঁ, আরেকটা কি বলছে? হ্যাভ। এই পাঁচটা ভার্ব ব্যবহার করে সেইগুলাকে পজিটিভ করা হয়। যেমন দেখেন বাক্যগুলো খেয়াল করবেন। আই মেক করিম ডু দা ওয়ার্ক। কি বলছে? আই মেক করিম ডু দা ওয়ার্ক। এর অর্থ কি? আমি করিমকে দিয়ে কাজ করাই, আমি করিমকে দিয়ে কাজ করাই। আপনি কোনো একটা অফিসে বড় পদে রয়েছেন, আপনার অনেক অ্যাসিস্ট্যান্ট রয়েছেন, তো আপনি বলছেন যে করিম আমার অ্যাসিস্ট্যান্ট, আমি তাকে দিয়ে এই কাজগুলো করাই। এখানে সাবজেক্ট বা কর্তা কিন্তু আপনি নিজে, আর আপনি নিজে কাজ না করে যখন অবজেক্ট অর্থাৎ আপনার সহকারীকে দিয়ে কাজ করাবেন তখন সেইটাকে বলতে হবে পজিটিভ ইন অ্যাসিস্ট্যান্ট। অর্থাৎ যেমন পিএ রাখে না মানুষ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পিএস, এখানেও কিন্তু ঠিক সেইভাবে পজিটিভ ভার্বটা শিখতে হবে। এরপর একটা বাক্য, ইউ মেড মাই হাজব্যান্ড কুক রাইস। তারপর কি বলছে? আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। তখন আর মেক হবে না, তখন যেহেতু বাক্যটা পাস্ট টেন্স, আই মেড করিম ডু দা ওয়ার্ক। কি হবে? আই মেড করিম ডু দা ওয়ার্ক। আমি করিমকে দিয়ে কাজ করিয়েছিলাম। আমি করিমকে দিয়ে কাজ করাবো, তখন বাক্যটা কি হবে? আই উইল মেক করিম ডু দা ওয়ার্ক। একটু ভেবে দেখেন তো, আমাদের জীবনে পথ চলতে গেলে বা কথা বলতে গেলে পজিটিভ ভার্বের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। আপনি চুল কাটিয়ে বাসায় ফিরে এসেছেন, কাউকে বলছেন যে দেখো আমি সুন্দর করে আমার চুলগুলো কাটিয়েছি। নিজের চুল কিন্তু নিজে কাটা যায় না, আপনি সেলুনে গিয়ে চুল কেটেছেন। তো এখানে এই ধরনের বাক্যগুলোকে, আমি করিমকে দিয়ে কাজ করাই, আমি আমার বাড়িটিতে রং করাই, আমি করিমকে দিয়ে কাজ করাচ্ছি, আমি করিমকে দিয়ে কাজটি করিয়েছি, এগুলা কিন্তু সব পজিটিভের ব্যবহার। কিসের ব্যবহার? পজিটিভের ব্যবহার। এরপর দেখেন, আমি বিল্ডিং রং করাই। কারো বিল্ডিং, আমি 1 কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং করলাম, আমি তো নিশ্চয়ই রং করব না, আমি এখানে লেবার নিয়োগ করে রং করাবো। তো বলছে আমি বিল্ডিং এ রং করাই, আই মেক মাই বিল্ডিং পেইন্ট। আমি মোবাইল মেরামত করাই, আই মেক মাই ফোন রিপেয়ার। আমি চা বানাই বা আমি চা আনাই, আই মেক টি ব্রিং। দেখেছেন? আমি চা আনাই, মনে করেন আপনার চা খেতে ইচ্ছা করছে, আপনি কাউকে বলছেন যে আমাকে 1 কাপ চা এনে দাও তো। তো আই মেক টি ব্রিং, আমি চা আনাই, বানাই না কিন্তু আনাই। আমি ভাত রান্না করাই, আই মেক রাইস কুক। মনে করেন আপনার রান্না করতে ইচ্ছা করছে না, বা বাসায় কাজের মহিলা রয়েছে, তাকে দিয়ে আপনি ভাত রান্না করাচ্ছেন, করান প্রতিদিন, তাই বলছেন আমি ভাত রান্না করাই, আই মেক রাইস কুক, আই মেক রাইস কুক।
আমি চা বানাই, আমি চা আনাই, আই মেক টি ব্রিং। আমি তোমাকে বুঝিয়ে দিব। আপনি অঙ্কটা বুঝতে পারেন না, ব্যাপারটা বুঝতে পারেন না, তাই বলছেন আমি তোমাকে ব্যাপারটা বুঝিয়ে দিব। আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমি তোমাকে মুখস্থ করিয়ে দিব। আই উইল মেক ইউ মেমোরাইজ। তিনি আমাকে তার পাশে বসিয়েছিলেন। হি মেড মি সিট বিসাইড হিম। একটি সিন্ডিকেট দাম বাড়িয়ে দিয়েছিল। দেখেন এই বাক্যগুলো কিন্তু সাবজেক্ট নিজে করতেছে না, রনি এটা করাই, হ্যাঁ রনি এটা করায়, রনি মেক্স ইট ডু। দেখেছেন, রনি মেক্স ইট ডু। আমি নিয়মিত আমার শিশুকে ঔষধ খাওয়াই। আই মেক মাই বেবি টেক মেডিসিন রেগুলারলি। এই কথাগুলা কিন্তু আমাদের প্রতিদিন দৈনন্দিন জীবনে বলার প্রয়োজন পড়ে, আমরা অনেকে বলি। কিন্তু এইটা কি কখনো ভেবে দেখেছি যে এই বাক্যগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে তৈরি করা যায়? এবং এগুলা কিন্তু পজিটিভ ভার্বের ব্যবহার। পজিটিভ ভার্বের অর্থ হলো প্রযোজক ক্রিয়া। একজন সিনেমার পরিচালক সে কখনো অভিনয় করে না, সে কি করে, সে অনেক টাকা দিয়ে হিরো হিরোইন অ্যাক্টর অ্যাক্ট্রেস হায়ার করে নিয়ে আসে। তো এখানে পজিটিভ ভার্ব কিন্তু ঠিক তাই, নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। তাই এখানে বলছে দেখেন, এই যে আমি নিয়মিত আমার শিশুকে ঔষধ খাওয়াই, এই বাক্যটা যদি পজিটিভ ছাড়া সাধারণভাবে বলা হয়, আমি নিয়মিত ঔষধ খাই, কি হবে, আমি নিয়মিত ঔষধ খাই। আর আমি নিয়মিত ঔষধ খাওয়াই আমার বেবিকে, আই মেক মাই বেবি, আই মেক মাই বেবি টেক মেডিসিন রেগুলারলি। আই কুড নট মেক হিম ফিল মাই প্রবলেমস। কত সুন্দর একটা বাক্য, আই কুড নট মেক হিম ফিল মাই প্রবলেমস। আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি। আপনি অনেক সময় আমরা বলি না যে আমি যে কতটা কষ্ট করি সারাদিন বাইরে থেকে, এইটা তুমি কখনো উপলব্ধি করতে পারো না, উপলব্ধি করার চেষ্টাও করো না। তো এই যে বলছে আমি তাকে আমার কষ্ট বুঝাতে পারিনি, কথার মাধ্যমে হোক বা কাজের মাধ্যমে হোক। তাই আপনি ইংলিশে মনে মনে বলছেন, I could not make him, I could not make him feel my problems. I make him, I make him make tea. অর্থাৎ আমি তাকে দিয়ে চা বানাই। এখানে দুইবার মেক হবে, একটা মেক হচ্ছে পজিটিভ ভার্বের মেক, আরেকটা মেক মানে হচ্ছে তৈরি করা। I make him make tea। এরপর দেখেন পজিটিভ ভার্বের লেট এর ব্যবহার। একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি দেওয়া অর্থে পজিটিভ ভার্বের লেটের ব্যবহার করা হয়। এখনই আমি কথা দিয়েছিলাম যে আপনাদের গত ক্লাসে যে হোমওয়ার্ক ছিল একটা ভার্ব দিয়ে 30টা বাক্য, ওইখানে আমি গো ভার্ব দেওয়া ছিল গত ক্লাসে। এখন আমি আপনাদেরকে রাইট ভার্ব দিয়ে ওই বাক্যগুলো আপনাদেরকে দিয়ে আমি কথা বলাবো। তো একটু রেডি থাকবেন এবং রেইজ হ্যান্ড প্রেস করে রাখবেন, সেইখান থেকে আপনি কথা বলতে পারবেন। সবাই কিন্তু আনমিউট করবে না। গতকাল আমি ক্লাসে রাগ করে আমি নিজেই কিন্তু মিউট করে ফেলেছিলাম, আমি আবার পড়ানো শুরু করেছিলাম। একজন একজন করে কথা বলবেন, বাকিরা সবাই শুনবেন, দেখবেন ক্লাসটা খুব সুন্দর লাগবে। একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তি বা বস্তুকে কোনো কাজ করার অনুমতি দিলে সেক্ষেত্রে পজিটিভ ভার্ব রূপে লেটের ব্যবহার। একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তিকে অনুমতি দিলে স্ট্রাকচারটা কি হবে দেখেন, সাবজেক্ট প্লাস লেট, সাবজেক্ট প্লাস লেট প্লাস ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক অবজেক্ট প্লাস ভিওন। আমি তোমাকে বিদেশে যেতে দেই, আই লেট ইউ গো অ্যাব্রোড। আমি তাকে কলেজে আসতে দেই, আই লেট হিম কাম টু দ্য কলেজ। আমি তাকে বসতে দেই, আই লেট হিম সিট হেয়ার। আমি তোমাকে খেতে দিব, আই উইল লেট ইউ ইট। এই যে দেখেন কথাটা, বাক্যটা কত মানে পজিটিভ ভার্ব কেন শিখতে হয়, আমি তোমাকে খেতে দিব অর্থাৎ তুমি আমার সঙ্গে রেস্টুরেন্টে চলো, আমি আমার টাকা দিয়ে তোমাকে খাওয়াবো। তাহলে এগুলা পজিটিভ ভার্বের ব্যবহার না জানলে কোনোদিন আপনি করতে পারবেন না। তারপর কি বলছে দেখেন, পজিটিভের আরো কিছু বাক্য দেখাই। আমাকে যেতে দাও, লেট মি গো। আমরা কিন্তু অনেক সময় বাক্যগুলো বলি যে আমাকে আর দেরি করিও না, আমাকে যেতে দাও। আমাকে যেতে দাও, আমাকে খেতে দাও, আমাকে খেতে দাও, লেট মি ইট।
লেট মি ইট, আমাকে খেতে দাও। আমাকে লিখতে দাও, লেট মি রাইট। আমাকে চিঠিখানা লিখতে দাও, লেট মি রাইট দ্য লেটার। আমাকে বসতে দাও, লেট মি সিট। আমাকে বুঝতে দাও, লেট মি আন্ডারস্ট্যান্ড। কি হবে? লেট মি আন্ডারস্ট্যান্ড। তো যাই হোক, আমি এই পজিটিভ ভার্বটা প্রয়োজনে আবার আপনাদের সামনে আসব, কিন্তু গত ক্লাসে আমি এইগুলো আপনাদেরকে পড়া দিয়েছিলাম, যে বলেছিলাম এখানে গো ভার্ব দেওয়া রয়েছে, এই গো ভার্ব থেকে পরিবর্তন করে আপনারা রাইট ভার্ব দিয়ে বাক্য সাজাতে হবে। আমি স্কুলে যাই, এইটা না বলে বলতে হবে আমি একটা চিঠি লিখি। কি বলতে হবে? আমি একটা চিঠি লিখি। আই রাইট এ লেটার। গো ভার্বের পরিবর্তিত ভার্ব আমরা নিয়ে এসেছি রাইট। আমি একটা চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। আমি কি একটা চিঠি লিখি? ডু আই রাইট এ লেটার? আমি কি একটা চিঠি লিখি না? ডোন্ট আই রাইট এ লেটার? তাহলে এখানে এই গো ভার্বের পরিবর্তে রাইট ভার্ব দিয়ে আপনাদের বাক্য তৈরি করতে হবে। যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন একজন একজন করে আনমিউট করবেন, দেখবেন ক্লাসটা খুবই সুন্দর হবে। যারা ক্লাসে জয়েন করেছেন থাকবেন, আমি শেষের দিকে যারা ক্লাস থেকে চলে যান তারা কিন্তু এটা প্রতিদিন মিস করেন। আমি পার্সোনালি আপনাদের সাথে একজন একজন করে ডেকে নিয়ে কিন্তু আমি কথা বলাই। যারা রেগুলার ওয়েতে কথা বলেন, ক্লাস করেন, তারা বিষয়টা নিশ্চয়ই দেখেছেন। তো একেবারে প্রথমের দিকে যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন আমি দেখতে পাচ্ছি শান্ত বণিক। প্লিজ ভাইয়া একটু আনমিউট করবেন। আমি যেভাবে আপনাকে বুঝিয়েছি এইভাবে কি কথা বলতে পারবেন? এখান থেকে, হ্যাঁ, আই গো টু স্কুল, এটাকে বলতে হবে আই রাইট এ লেটার। রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। আই ডোন্ট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না। ডু আই রাইট এ লেটার, আমি কি একটি লিখি? ডোন্ট লেটার, আমি কি একটি চিঠি? আপনার সাউন্ডটাতে খুব প্রবলেম হচ্ছে, হ্যাঁ, আপনার সমস্যা, সাউন্ডের সমস্যা হচ্ছে। এরপর দেখি চম্পা, চম্পা প্লিজ ক্যান ইউ হেয়ার মি? দ্রুত আনমিউট করবেন, আমি রোল কল করার সঙ্গে সঙ্গে দ্রুত আনমিউট করতে হবে। হ্যাঁ, চম্পা, চম্পা প্লিজ আপনি পড়তে পারবেন? এখান থেকে পড়েন তো। হি গোস টু স্কুল, এটা কি হবে? সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। আমার বিষয়টা বুঝতে পেরেছেন? গো ভার্ব ব্যবহার করা যাবে না, এইটাকে উঠিয়ে দিয়ে আপনাকে এখানে নতুন একটা ভার্ব সেট করতে হবে, রাইট। সে স্কুলে যায়, তাহলে লিখতে হবে বা বলতে হবে সে একটা চিঠি লেখে, হি রাইটস এ লেটার। সে স্কুলে যায় না, এটাকে বলতে হবে হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপর পড়েন। হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনি পড়েন, থামছেন কেন? পড়ুন। এত দেরি করলে হবে না, এভাবে আমি নিতে পারবো না। হ্যাঁ, আহ, রাবেয়া খানম রীতা প্লিজ খুব স্পষ্ট পড়তে হবে, পড়ুন তো এখান থেকে। হি রাইটস এ লেটার, হি ডাজ নট রাইট এ লেটার। হ্যাঁ, ঠিক আছে। He writes a letter. He doesn't write a letter. Does he write a letter? Doesn't he write a letter? তারপর এখানে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। আমি স্কুলে গিয়েছিলাম, এটা বলতে হবে সে একটা চিঠি লিখেছিল। রাইট মানে তো লেখা, আমরা সবাই জানি। লিখেছিল ইংরেজিটা কি হবে? রোট। হি রোট আ লেটার, সে একটা। আমি স্কুলে যাইনি, তাহলে এখানে বলতে হবে সে একটা চিঠি লেখেনি বা আমি একটা চিঠি লিখিনি, আই ডিডন্ট। Didn't write a letter. তারপর এই নিয়ম অনুসারে Didn't পড়ে যান। write a letter. হ্যাঁ, Didn't I write a letter? তারপর আমি স্কুলে যাব, এখানে কি হবে? আমি একটা চিঠি লিখবো, বলেন। I will write a letter. হ্যাঁ, I won't write a letter. Will I write a letter? Won't I write a letter? তারপর আমি স্কুলে যাচ্ছি, এটা কি হবে? আমি একটা চিঠি লিখছি, আই I'm অ্যাম। writing a letter. হ্যাঁ, তারপর I am not writing a letter. হ্যাঁ, Am I writing a letter? হ্যাঁ, Am I not writing a letter? থ্যাংক ইউ। আমি আপনাকে ঠিক এইভাবেই চাচ্ছিলাম। সবাই শুনবেন, সবাই মিউট করে রাখেন। হ্যাঁ, আনমিউট করবে যে সেই সেবল কথা বলে। আবার আরো পড়েন, আমি স্কুলে যাচ্ছিলাম, এটা হবে আমি একটা চিঠি লিখছিলাম, আই ওয়াজ।
I was writing a letter. হ্যাঁ। I was not writing a letter. Was I writing a letter? Wasn't I writing a letter? তারপর wasn't I writing আমি স্কুলে যেতে, আচ্ছা এইখান থেকে বলবেন, এটা না, আমি স্কুলে গিয়েছি, এগুলো বলবেন আমি একটা চিঠি লিখেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কি হবে? I have written a letter. হ্যাঁ। I have not written a letter. Have I written a letter? Haven't I written a letter? তারপর he has, এটা না, এটা করবেন, এটা করবেন ক্যান দিয়ে, আই ক্যান গো, তাহলে এখানে বলতে হবে আমি লিখতে পারি, আই ক্যান রাইট। I can write. I Yeah. can't write. Yeah. Can I write? ক্যান আই রাইট, ক্যান আই রাইট। তারপর এটা বলবেন আই কুড গো, এখানে হবে আই কুড রাইট। Right. I couldn't write. Could I write? Couldn't I write? এটা বলবেন আই মাস্ট গো টু স্কুল, এটা বলবেন আমি অবশ্যই একটা চিঠি লিখবো, আই মাস্ট রাইট এ লেটার। I mustn't write a letter. Must I write a letter? Mustn't I write a letter? থ্যাংক ইউ। হ্যাঁ, রীতা আপুকে অনেক ধন্যবাদ, খুব ভালো পড়েছেন। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, কেন আপনারা পারবেন না বলেন তো? এক একজন করে কথা বলছে, কত সুন্দরভাবে ক্লাসটা হচ্ছে। হ্যাঁ, জয়না বাপা একটু আনমিউট করবেন প্লিজ, বাকি সেন্টেন্স গুলো আপনি পড়বেন। হ্যাঁ, আপনি অনেক দিন থেকে ক্লাস করছেন, আপনি প্রত্যেকটা ক্লাসে খুব জয়েন করেন, আমি দেখেছি, খুবই ভালো। হ্যাঁ, এইগুলো পড়বেন। আই শ্যাল গো টু স্কুল, তাহলে এখানে কি হবে? আই শ্যাল রাইট এ লেটার। দ্রুত বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আই শ্যাল রাইট এ লেটার। Letter. I shall not write a letter. হ্যাঁ, Shall I write a letter? Shall not I write a letter? নো, একটু ভুল হয়ে গেল। যারা নেটিভ ইংলিশ স্পিকার, হ্যাঁ, যারা নেটিভ ইংলিশ স্পিকার তারা কিন্তু কখনো লং ফর্ম ব্যবহার করে না, তারা সর্বদা শর্ট ফর্ম ব্যবহার করে। এটা শ্যাল নট বলেছেন, এটা বলতে হবে শ্যান্ট, শ্যান্ট। হ্যাঁ, আই শ্যাল নট গো টু স্কুল না, আই শ্যান্ট গো টু স্কুল। 4 নম্বরের এই বাক্যটা শ্যাল আই নট গো টু স্কুল, এটা বলা যাবে না, শ্যান্ট আই গো টু স্কুল, শ্যান্ট আই গো টু স্কুল। হ্যাঁ, তাহলে এইখানে এটা পড়বেন, দেখেন 30টা বাক্য, তাই না? এই বাক্যগুলো, এই যে আই নিড টু গো টু স্কুল, তাহলে এটা বলতে হবে আই নিড টু রাইট এ লেটার। কি বলতে হবে? হ্যাঁ, 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 থ্যাংক ইউ। অর্থাৎ এইখানে আমি যেমন রাইট ভার্ব আপনাদেরকে সেট করে দিয়েছি, আপনি যত রকমের ভার্ব জানেন তত রকমের বাক্য তৈরি করতে পারবেন। এখানে গো ভার্ব দিয়ে 30টা করেছেন, রাইট ভার্ব দিয়ে 30টা করেছেন, প্লে ভার্ব দিয়ে 30টা করতে হবে, ডু ভার্ব দিয়ে 30টা করতে হবে, ক্যাশ ভার্ব দিয়ে 30টা করতে হবে, ম্যাস ভার্ব দিয়ে 30টা করতে হবে। যত ভার্ব জানবেন, একটা ভার্বের বিপরীতে 30টা বাক্য আপনি তৈরি করতে পারবেন। একটা বিষয় কি জানেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে আপনি যদি সবকিছু শিখতে চান, আপনি কখনোই এই ভাষাটা শেষ নামাতে পারবেন না। আমরা অনেকেই রয়েছি এখানে ভোকাবুলারি শিখতে চাই, কিন্তু আজকে আমি এখন একটা মূল্যবান কথা বলছি, ক্লাসে যারা রয়েছেন খুব ভালো করে শুনে রাখেন কথাটা, এটা আমাদের গবেষণা লব্ধ একটা ফসল। কথাটা হচ্ছে কি, যারা প্রায় আমাকে ফোনে হোয়াটসঅ্যাপে অনেকেই বলে থাকেন যে স্যার আমি তো ভোকাবুলারিতে খুবই দুর্বল, কথা বলতে পারি না, নতুন নতুন বাক্য সাজাতে পারি না, এই রোগটা কম বেশি সবার ভিতরে আছে। একটু আমার কথাটা মিলিয়ে নিবেন তো, কি হলে এই ভোকাবুলারিতে আমরা অল্প সময়ের ভিতরে ভোকাবুলারিটা এনরিচ করতে পারি। তো এর মেইন একটা মেডিসিন বা একটা পয়েন্ট হচ্ছে, আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কথাগুলা বলি, প্রতিদিন কিন্তু একই কথা বলা লাগে। আপনি অফিসে যাওয়ার সময় আপনার বাড়িতে আপনার হাজব্যান্ড, আপনার ওয়াইফ, আপনার মা, আপনার বাবাকে বলে যাচ্ছেন যে নাও ইট ইজ টাইম ফর গোয়িং টু অফিস, নাও আই এম গোয়িং অফিস, এখন অফিসে যাওয়ার সময়, আমি অফিসে যাচ্ছি। আপনার ক্ষুধা লাগলে, পানি পিপাসা পেলে আমরা সবাই বলি আই এম থার্স্টি, আই এম থার্স্টি, প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, আমি তৃষ্ণার্ত, আমাকে এক গ্লাস পানি দিন। আপনি একটু পরে আবার পানি পিপাসা পাইলে এই বাক্যটাই আবার আপনি বলছেন। অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে, যখন আমরা কথা বলি সকাল থেকে বা সারা দিন, আগামী দিনও ওই একই কথা বলা লাগে, পরের দিনও একই কথা বলা লাগে। যারা ভাষা বিজ্ঞানী ভাষাটা নিয়ে গবেষণা করে, তারা গবেষণা করে দেখেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জানুয়ারি থেকে ডিসেম্বরের 31st নাইট পর্যন্ত আমরা প্রতিদিন একই কথা বারবার ঘুরে ফিরে বলি। আর এর জন্য
মাত্র 3000, কয় হাজার বলেছি, 3000 ওয়ার্ডের একটা ভোকাবুলারি শিট রয়েছে। এই 3000 ওয়ার্ড যদি কেউ মুখস্থ করতে পারে, অক্সফোর্ড ডিকশনারিতে 60 থেকে 70,000, 80,000 শব্দ রয়েছে। এর থেকে মাত্র 3000 শব্দ আমরা যদি জানি, আমরা ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবো। এবং একটা আনন্দের সংবাদ, একটা খুশির সংবাদ, এই 3000 শব্দের ভিতরে 1500 শব্দ আপনি আমি পূর্ব থেকেই আমাদের জানা আছে। আর বাকি 1500 আমাদের একটু কঠিন মনে হতে পারে, নূতন মনে হতে পারে। তাই আমাদের নূতন করে মাত্র 1500 শব্দ, 1500 ভোকাবুলারি মুখস্থ করতে হবে। আপনি এক বছরে 365 দিন, প্রতিদিন যদি মাত্র 5টি করে, প্রতিদিন মাত্র 5টি করে নূতন শব্দ মুখস্থ করবেন, এক বছরে আপনার যে নূতন শব্দগুলো মুখস্থ হবে, পরবর্তী বছর গিয়ে আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। আমি একটু পরেই এই জায়গাটা আপনাদেরকে দেখাবো, যেমনটি আমি প্রত্যেক দিন দেখিয়ে থাকি, তাই না? এই জায়গাটা একটু দেখাবো। দেখেন, সবাই একটু খেয়াল করে দেখবেন। এটা আমি যেমন কথা বলতে গেলে যে লেকচার শিট গুলা প্রয়োজন, আমি আপনাদেরকে দেখাই যে আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ। তাহলে ছোট্ট করে এখানে লিখেছি সাবজেক্ট আর ভার্ব, আমি হই আই অ্যাম। আপনি চাইলে এখানে অবজেক্ট দিতে পারেন, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তুমি হও, তুমি কি হও? তুমি হও একজন ডাক্তার, ইউ আর এ ডক্টর। হি ইজ, সে হয় একজন ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সে হয় একজন কৃষক, হি ইজ এ ফার্মার। হি ইজ এ নার্স, হি ইজ এ পাইলট, হি ইজ এ সোলজার, হি ইজ এ ব্যাংকার। দেখেন, আমার ক্লাসটা যারা রেগুলার করে, অনেকেই ফোন দিয়ে বলে, স্যার আমি তো ইংরেজি কিছুই পারি না। তো এই যে বাক্য গঠন করার সিস্টেমটা আমি দেখাচ্ছি, আমি হই, এই বক্সের ভিতরে সাবজেক্ট, এই যে কি দিয়েছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব। কি দিয়েছি? সাবজেক্ট প্লাস বি ভার্ব। যারা আইএলটিএস দিতে চাচ্ছেন বা মক টেস্ট, বা আপনার ভিসা হয়েছে জার্মানিতে, কিন্তু আপনাকে একটা ফিল্ড টেস্ট দিতে হবে, বা আপনি একটা এম্বাসিতে গিয়ে আপনাকে তারা জাজ করবে যে আপনি কতটা পারেন। অনেকেই বলে, স্যার আমি তো কিছুই পারি না, আমি অষ্টম শ্রেণী পাস, আমি এসএসসি পাস, আমি পাস বাদ দিলাম। আপনি কতটা জানেন কি জানেন না, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি যদি এইভাবে আপনাকে শিখাই যে সাবজেক্ট আর ভার্ব, এরপরে দিতে হবে নাউন। পৃথিবীতে কোটি কোটি নাউন রয়েছে, আপনি সেই কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন এই ছোট্ট রুলটার মাধ্যমে। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস নাউন। আমি হই আই অ্যাম, তুমি হও ইউ আর, সে হয় হি ইজ। এইবার চলে আসেন এই সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ টিচার, আই অ্যাম এ ডক্টর, আই অ্যাম এ ফার্মার, আই অ্যাম এ নার্স, আই অ্যাম এ পাইলট, আই অ্যাম এ সোলজার, আই অ্যাম এ ব্যাংকার, আই অ্যাম এ লয়ার। এর থেকে কঠোর মানে সহজ পদ্ধতিতে আর শেখানো প্রায় অসম্ভব। আরো একটি বিষয় দেখেন, এই আই অ্যাম বাদ দিয়ে যদি এখানে আমি এম এর পরিবর্তে আই ওয়াজ, ইউ এর পরিবর্তে ইউ আর, এই আর এর পরিবর্তে ইউ ওয়্যার, হি ইজ, এই ইজ এর পরিবর্তে ওয়াজ ব্যবহার করব, যেমনটি এখানে লিখেছি। দেখেন, এখানে লিখেছি আই ওয়াজ, এই যে এখানে কন্টিনিউয়াস দিয়েছি। আই অ্যাম বিং, আমি হচ্ছে, আই অ্যাম বিং, আমি হচ্ছি, ইউ আর বিং, তুমি হচ্ছ, হি ইজ বিং, সে হচ্ছে। আমি হয়ে গেছি, আই হ্যাভ বিন। আপনি 5 বছরের ডাক্তারি কোর্সে ভর্তি হয়েছেন, এমবিবিএস কোর্সে। আপনি বলছেন যে আমার ডাক্তারি পড়া শেষ, আমি ডাক্তার হয়ে গেছি। কখনো কি ভেবে দেখেছেন এই বাক্যগুলো কিভাবে করতে হয়? তুমি হয়ে গেছো, সে হয়ে গেছে, সে একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, সে একজন ডাক্তার হয়ে গেছে। আমি হয়ে গেছি, আই হ্যাভ বিন। আই হ্যাভ বিন এ পাইলট, আই হ্যাভ বিন এ সোলজার, আই হ্যাভ বিন এ ব্যাংকার। তুমি হয়ে গেছো, তুমি একজন ডাক্তার হয়ে গেছো, ইউ হ্যাভ বিন এ ডক্টর। তুমি একজন কৃষক হয়ে গেছো, ইউ হ্যাভ বিন এ ফার্মার। সে হয়ে গেছে, হি হ্যাভ বিন, হি হ্যাজ বিন, সে হয়ে গেছে, হি হ্যাজ বিন এ সোলজার, হি হ্যাজ বিন এ পাইলট।
আমি হচ্ছিলাম, আই ওয়াজ বিং, আই ওয়াজ বিং এ স্টুডেন্ট, আই ওয়াজ বিং এ ডক্টর, আই ওয়াজ বিং অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এই বাক্যগুলোকে আমরা ঠিক এইভাবে তৈরি করব। ছোট ছোট বাক্য দেখেন, এগুলো আমরা সবাই পারি। আই গো, আমি যাই। আমি শিখি, আই লার্ন। আমি কি শিখি? আমি ইংরেজি শিখি। আমি রান্না করি, আই কুক। আমি ঘুম থেকে উঠি, আই গেট আপ। আমি ব্রাশ করি, আই ব্রাশ মাই টিথ। আমি সকালে নাস্তা করি, আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। আমি বিশ্রাম নেই, আই টেক রেস্ট। আমি চা খাই, আই টেক টি। এইখানে বাক্যগুলো বড় করা যায়। আমি এবার পরিবারের সাথে চা খাই, আই টেক টি উইথ মাই ফ্যামিলি। এখানে অনেকে কিন্তু ড্রিঙ্ক ব্যবহার করে, কিন্তু এখন তো ইন্টারনেটের যুগ, এখন আমরা আধুনিক যুগে বাস করি, আমরা একটু আধুনিক শব্দ ব্যবহার করব। ড্রিঙ্ক, ইট, এগুলো একটু পুরাতন হয়ে গিয়েছে। এর বদলে আমরা টেক ব্যবহার করব। আমি চা খাই, আই টেক টি। আমি আমার পরিবারের সাথে চা খাই, আই টেক টি উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সাথে প্রতিদিন চা খাই, আই টেক টি উইথ মাই ফ্যামিলি এভরি ডে। আমি আমার পরিবারের সাথে প্রতিদিন বিকেল বেলায় চা খাই, আই টেক টি উইথ মাই ফ্যামিলি এভরি ডে ইন দ্য আফটারনুন। দেখেছেন বাক্য কতটুক ছিল? আই টেক, আমি খাই। আমি কি খাই? আমি চা খাই, আই টেক টি। আই ড্রিঙ্ক টি। আই হ্যাভ টি। হ্যাভ দিলেও কিন্তু বাক্যটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে। আই টেক টি, আই মেক টি। হ্যাঁ, তারপর কি বলছে? আমি টেলিভিশন দেখি, আই ওয়াচ টিভি। গত ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম হয়তো, বা অন্য কোনো একটা ব্যাচে এটা মনে হয় দেখিয়েছিলাম। তো বলছে যে আমি যাই, আই গো। আর তারপর ইংরেজি হচ্ছে দেন, THEN। দেন মানে হচ্ছে তারপর। আই গো, আমি যাই, তারপর আমি যাই, দেন আই গো। আর আফটার মানে হচ্ছে পরে, যাওয়ার পরে, আফটার গোয়িং। যাওয়ার পরে, আফটার গোয়িং। আমি শিখি, আই লার্ন। তারপর আমি শিখি, দেন আই লার্ন। শেখার পরে, আফটার লার্নিং। শেখার পরে, আফটার লার্নিং। আমি রান্না করি, আই কুক। তারপর আমি রান্না করি, দেন আই কুক। রান্না করার পর, আফটার কুকিং। রান্না করার পর, আফটার কুকিং। শেখার পর, আফটার লার্নিং। ঘুমানোর পর, আফটার স্লিপিং। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। আর এগুলো কি বলছে? তারপর আমি রান্না করি, দেন আই কুক। তারপর আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ ফ্রম বেড। তারপর আমি দাঁত ব্রাশ করি, দেন আই ব্রাশ মাই টিথ। তারপর আমি সকালে নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। তারপর আমি চা খাই, দেন আই টেক টি। দেন আই টেক টি। আমি কোন দিকে নিয়ে যেতে চাচ্ছি আপনারা হয়তো মোটামুটি বুঝতে পারতেছেন যে এই বাক্যগুলো দিয়ে আমি আমার ডেইলি রুটিনের একটা প্যারাগ্রাফ সাজাতে পারি। হ্যাঁ, এই যে তারপর আমি চা খাই, তারপর আমি দাঁত ব্রাশ করি। এই যে দেখেন, সকালের নাস্তা করি, সকালের নাস্তা করার পর। হ্যাঁ, সকালের নাস্তা করার পর। জাস্ট একটু খেয়াল করব, আমরা এই বাক্যগুলো তৈরি করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদেরকে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস না করলে কখনোই কিন্তু আমরা শিখতে পারবো না, এটা মনে রাখবেন। জাস্ট ওয়েট এ বিট। এই যে দেখেন, বলছে যে একটু আগে যে বিষয়গুলো দেখালাম সেইগুলো থেকেই বাক্যগুলো তৈরি করব। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। এখানে যত রুল, যত কথা, বাংলা বাক্য সব একই নিয়মে হবে। সাবজেক্ট প্লাস ভি অন প্লাস এক্সটেনশন। আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দ্য মর্নিং। ঘুম থেকে ওঠার পরে মানুষ কি করে? তারপর আমি দাঁত ব্রাশ করি। এই তারপর ইংরেজি হচ্ছে দেন। আমি দাঁত ব্রাশ করি, এটা আমরা সবাই পারি, আই ব্রাশ মাই টিথ। দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ। তিনটা কথা হবে। আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পরে। দাঁত ব্রাশ করার পরে কি বলছে এই লোকটা? আমি মসজিদে যাই। দ্বিতীয় সারির বাক্যগুলোতে সর্বদা তারপর 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 এরকম একটা ফিল আসবে। আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি। অজু করার পরে, আফটার মেকিং অ্যাবিলিউশন। আমি ফজরের নামাজ পড়ি, আই সে মাই ফজর পড়ে প্রেয়ার। তারপর আমি বাড়ি ফিরি, দেন আই রিটার্ন হোম। বাড়ি ফেরার পর, আফটার রিটার্নিং হোম। আফটারের পরে ভার্বের সাথে আইএনজি। আফটারের পরে ভার্বের সাথে আইএনজি।
বাড়ি ফেরার পর আফটার রিটার্নিং হোম আমি পড়তে বসি, আই সিট ফর স্টাডি। তারপর আমি নাস্তা করি, দেন আই হ্যাভ ব্রেকফাস্ট। নাস্তা করার পরে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, নাস্তা করার পর আফটার হ্যাভিং ব্রেকফাস্ট আমি কি করি, আমি এক কাপ চা পান করি, আই টেক এ কাপ অফ টি। আই টেক এ কাপ অফ টি। তারপর আমি কলেজে যাই, দেন আই গো টু কলেজ। কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ কি হবে, কলেজে যাওয়ার পর আফটার গোয়িং টু কলেজ। হ্যাঁ, কলেজে যাওয়ার পর কি করছে, জাস্ট একটু ওয়েট করবেন। একটা বাক্য তৈরি করতে গেলে কত সহজে সেই বাক্যগুলো আমরা তৈরি করি, কত সহজ সিস্টেমে আমরা দেখতে পারি। দেখেন, কলেজে যাওয়ার পর আমরা কি করি, কলেজে যাওয়ার পর মনে করেন বলছেন যে আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর কি করি, আমি ক্লাসে যোগদান করি, আই জয়েন মাই ক্লাস। আই জয়েন মাই ক্লাস, আমি ক্লাসে যোগদান করি। ক্লাসে যোগদান করার পর কি করি, আমি আমার শিক্ষকের কথা শুনি, আই লার্ন অর আই লিসেন মাই টিচার্স। তারপর আমি কি করি, তারপর আমি বাড়ি ফিরে আসি। তারপর আমি কি করি, পড়তে বসি। দেখেন, প্রত্যেকটা বাক্য একটা সিকুয়েন্স অনুসারে হয়েছে, একটা ধারাবাহিকতা মেইনটেইন করে এই বাক্যগুলো তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে এই রুলটা আপনাকে ফলো করতে হবে যে আমি যাই, আই গো। তারপর আমি কি করি, এই যে কলেজে যাওয়ার পর কি বলছে, কলেজে যাওয়ার পর আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস। আই মিট উইথ মাই ফ্রেন্ডস। তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস। ক্লাসে যোগদান করার পর কি করি, ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস, ওই যে বলেছি আফটারের পরে ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। আফটার ফিনিশিং মাই ক্লাস আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম। তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট। বিশ্রাম নেওয়ার পর আফটার টেকিং রেস্ট আমি দুপুরের খাবার খাই, আই হ্যাভ মাই লাঞ্চ। তারপর আমি টেলিভিশন দেখি, দেন আই ওয়াচ টেলিভিশন। টেলিভিশন দেখার পর আফটার ওয়াচিং টেলিভিশন আমি 2 ঘন্টা ঘুমাই, আই স্লিপ ফর 2 আওয়ার্স। তারপর আমি কি করি, আমি ফেসবুক ব্যবহার করি, দেন আই ইউজ ফেসবুক। ফেসবুক ব্যবহার করার পর আফটার ইউজিং ফেসবুক। দেখেন, এই সহজ সিস্টেমের মাধ্যমে আমি আপনাদেরকে কিভাবে ডেইলি রুটিন বর্ণনা করা যায়, একটা সহজ পদ্ধতিতে এই ডেইলি রুটিনটা কিন্তু আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। কিছুটা গল্পের ছলেও আপনি বলতে পারেন, আমি 2 ঘন্টা ঘুমাই, তারপর আমি ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করার পর আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার। আমি আমার বিছানা গোছাই, দেন আই মেক মাই বেড। দেন আই মেক মাই বেড। আমার বিছানা তৈরি করার পর আফটার মেকিং মাই বেড। আফটার মেকিং মাই বেড অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটা শান্তির ঘুম দেই। ফাইনালি অবশেষে প্রায় 11:30টায় অ্যাট অ্যারাউন্ড 11:30 আমি ঘুমাতে যাই, আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ, এবং একটা শান্তির ঘুম দেই। দেখেন, এই যে বাক্যটা আমি বললাম আপনাদের, এই যাই, তারপর আমি যাই, যাওয়ার পর, এইভাবে যদি যে কোনো বাক্য আপনাকে সাজিয়ে দেই বাংলাটা, তাহলে কি ইংরেজি করা কঠিন হবে, ট্রান্সলেট করা কঠিন হবে বলেন তো? নো স্যার। হ্যাঁ, সবার কাছ থেকে আমি ভালোভাবে কিন্তু সাড়া পাইলাম না। ক্লাসটা করতে হবে মনোযোগের সহকারে। একই টিচার, একই ক্লাস, একই বেঞ্চ, একই টেবিল, সবকিছু এক। কেউ একই প্রশ্ন, কেউ গোল্ডেন এ প্লাস, কেউ এ প্লাস, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, আবার কেউ এফ গ্রেড। মনোযোগের অভাব কিন্তু। তো এই ক্লাসটা মনোযোগ দিয়ে যারা করবেন, প্রত্যেকে এই ডেইলি অ্যাক্টিভিটিস এইটা আপনারা লিখবেন। লিখে আমার এই নাম্বার, আমি নাম্বার দিয়ে দেই প্রত্যেকদিন। আমার হোয়াটসঅ্যাপে আজকেও দেখলাম অনেকেই গত ক্লাসের হোমওয়ার্ক গুলো পাঠিয়েছেন, আমার নাম্বারে পাঠাবেন। আমি দেখলেও পাঠাবেন, না দেখলেও পাঠাবেন। কেন জানেন? কারণ আমি যদি পড়া না দেই, আপনি যদি কোনো প্রেসারের ভিতরে না থাকেন, দেখবেন কোনো কাজই করা হয় না। আপনি যদি টাকা খরচ করতে থাকেন, শুধু খরচই হয়ে যাবে। আপনি যদি একটা চিন্তা করেন আমি প্রতি মাসে এই টাকাটা সেভ করব, একটা জায়গায় ডিপোজিট করব, দেখবেন আপনার ওইটা করা হবে, বাধ্যতামূলক করা হবে। তো এই জন্য বলছি যে এই যে পজিটিভ ভার্বের একটা শীট আপনাদেরকে শেষের দিকে আমি দিয়েছি,
কোয়াজেটিভ ইন এই যে এখানে আমি তাকে দিয়ে কাজ করাই, আই মেক হিম ডু দা ওয়ার্ক, আই মেক হিম ডু দা ওয়ার্ক, আমি দীপুকে দিয়ে কাজটি করতে বাধ্য করলাম, আই মেড দীপু ডু দা ওয়ার্ক। এই বাক্যগুলো আপনারা করবেন। আর আরেকটা পড়া থাকবে, সেটা হচ্ছে এই ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনারা নিজেদের মতো করে তৈরি করবেন। এক একজনের কাহিনী এক এক রকম হতে হবে, কারণ কেউ চাকরি করে, কেউ ব্যবসা করেন, কেউ এখনো এখানে ল্যাঙ্গুয়েজটা শিখে বিদেশ যাওয়ার চেষ্টা করতেছেন। তো আপনি ঠিক যা যা করেন রিয়েলি সেইগুলোই লিখতে হবে আমার এই সূত্রটা ব্যবহার করে। এবং আমি যেভাবে দেখালাম, স্পিক ইংলিশ উইথ সোনামুখ অর্থাৎ সোহাগ স্যারের নিজের হাতে লেখা বই, এই বইতেও কিন্তু ধারাবাহিকভাবে এই লেকচারগুলো কোয়াজেটিভ ভার্বটা আমি যা যা দেখাচ্ছি, এই যে সামনে যা যা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এর সব কিছু কিন্তু সোহাগ স্যারের বইতে দেওয়া রয়েছে। তো যারা বইটা নিতে চান কাইন্ডলি আমার নাম্বারে নক দিবেন। আর আমি তো বলেই থাকি প্রত্যেকটা ক্লাসে, যারা হাউস ওয়াইফ রয়েছেন বা যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন বা বাহিরে যে পড়ার আপনার কোনো সুযোগ নাই, আপনি টিচারকে আনতে পারছেন না, তো তারা এই অনলাইন ব্যাচের মাধ্যমে বা প্রবাসী বাঙালি রয়েছেন একদমই সময় পান না আপনার কাজের বাহিরে অফলাইনে কোথাও পড়ার, বা যারা স্টুডেন্টও রয়েছেন ল্যাঙ্গুয়েজটা স্পিকিং করার জন্য, স্পোকেন ইংলিশ বলেন, রিডিং রাইটিং, যে 4টা স্কিল ডেভেলপ করতে হয়, এই নাম্বারটা নিয়ে রাখবেন। কোনো প্রয়োজনে আমাকে ফোন দিবেন। এবং স্যারের বইও যদি প্রয়োজন হয় আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে, এখান থেকে নাম্বারে নক করে আপনারা বই নিতে পারবেন, অথবা স্যারের ওয়েবসাইট থেকেও আপনারা বইটা নিতে পারবেন। তো কোয়াজেটিভ ভার্বটা মেইনলি একটু পড়বেন। আমি আগামী ক্লাসে আজকে যেমন কয়েকজনকে দিয়ে পড়াটা আমি নিয়েছি, এইভাবে কিন্তু আমি পড়াটা আগামী ক্লাসে কোয়াজেটিভ ভার্বটা আপনাদের কাছ থেকে আমি বুঝে নিব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। গুড নাইট টু এভরিওয়ান।